নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজমের ধারণা, প্রকৃতিবাদের শ্রেণীবিভাগ, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে এই যে বিষয়টা আলোচনা করা হবে প্রকৃতিবাদ সম্পর্কে, তো এই বিষয়টা বিএ, এমএ, এমএড এবং এসএলএসটি স্তরে শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই উপযোগী। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রকৃতিবাদের ধারণা, কনসেপ্ট অফ ন্যাচারালিজম, ভাববাদী দর্শনের বিপরীতমুখী ধারণা বা মতাদর্শ হল প্রকৃতিবাদী দর্শন। প্রকৃতিবাদীরা মনে করতেন মানুষ হলো বিশ্ব প্রকৃতির একটি ক্ষুদ্র অংশ মাত্র। প্রকৃতিবাদীরা তাই বস্তুর চূড়ান্ত গঠন সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতবাদ পোষণ করেন। ঊনবিংশ শতকে ব্রিটিশ শিক্ষাবিদ স্পেন্সার প্রকৃতিবাদের নতুন মাত্রা সংযুক্ত করেন বা যুক্ত করেন। তিনি প্রকৃতিবাদ মতবাদকে আরও বেশি বিজ্ঞানসম্মত করে গড়ে তুলেছিলেন আর কি। এটা বিজ্ঞান সময়ত হয়ে গেছে, এটা যে বিজ্ঞানসম্মত হবে, মতবাদকে আরও বেশি বিজ্ঞানসম্মত করে গড়ে তুলেছিলেন। এই জন্য তার প্রকৃতিবাদী মতবাদকে বৈজ্ঞানিক প্রকৃতিবাদ বলা হয়ে থাকে। প্রকৃতিবাদের প্রবক্তারা হলেন অ্যারিস্টটল, হারবার্ট স্পেন্সার, ডারউইন, ফ্রয়েবেল, স্পেসিওলজি, হবস, হাক্সলে, লক এবং মার্কস। রুসো হলেন চরম প্রকৃতিবাদী। রবীন্দ্রনাথও প্রকৃতিবাদের একজন বিশিষ্ট সমর্থক ছিলেন। প্রকৃতিবাদের প্রধান সূত্র: 1. দৃশ্যমান জগৎই সত্য আর সব মিথ্যা। জড় বস্তুই প্রকৃত বাস্তব, মন বা আত্মার কোনো অস্তিত্ব নেই। প্রকৃতিবাদ আধ্যাত্মিকতার চরম বিরোধী। সত্য, শিব, সুন্দরে তাঁরা বিশ্বাস করেন না। 2. প্রকৃতিবাদীরা জগতের সব কিছুকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন। বিশ্বের সব কিছুকে তাঁরা জড়বস্তু, শক্তি ও গতি দ্বারা বিচার করেন। 3. প্রাকৃতিক কোনো ঘটনা আকস্মিকভাবে ঘটে না। বিশ্ব প্রকৃতি কঠোর শৃঙ্খলা মেনে চলে। 4. প্রাকৃতিক সকল ঘটনা সুনির্দিষ্ট নিয়মকানুন অনুযায়ী ঘটে। মানুষ এই প্রকৃতিরই একটি অংশ, সুতরাং প্রাকৃতিক নিয়মে মানব জীবনের রীতিনীতি নিয়ন্ত্রিত হয়ে থাকে। মানুষের সামর্থ্য বা ইচ্ছাশক্তি প্রাকৃতিক নিয়মের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। এর থেকে মানুষের জীবনের লক্ষ্য সম্পর্কে একটি নেতিবাচক মনোভাবের সৃষ্টি হওয়া স্বাভাবিক। ফলে প্রকৃতিবাদ থেকে প্রকৃত শিক্ষার কোনো আদর্শ লক্ষ্য পাওয়া যায় না। 5. প্রকৃতিবাদীদের মতে মানসিক হতে দৈহিক সুখই অধিকতর কাম্য। তাঁরা মনে করেন সুখী জীবনের কাম্য বস্তু, জীবনের সর্বোচ্চ লক্ষ্য। তাঁদের মতে যে কাজ সুখদায়ক সে কাজ ভালো, যে কাজ অসুখকর সে কাজ মন্দ। 6. প্রকৃতিবাদীর সিদ্ধান্ত হলো সমাজের সব কিছুই কৃত্রিম। তাই তার নির্দেশ প্রকৃতির মধ্যে ফিরে যাও, গো ব্যাক টু নেচার। তাই রুসো বলেছেন, গড মেক্স অল থিংস গুড, ম্যান মেডেল উইথ দেম অ্যান্ড দে বিকেম ইভিল। ঈশ্বর সব কিছুকে সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষ সেগুলিকে খারাপ করেছে। সমাজের প্রচলিত রীতিনীতির উল্টো কাজই সঠিক কাজ। প্রকৃতিবাদের শ্রেণীবিভাগ: প্রকৃতিবাদের বিভিন্ন প্রকারের মতগুলিকে মোটামুটিভাবে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। 1. জড় প্রকৃতিবাদ বা ফিজিক্যাল ন্যাচারালিজম। 2. জৈবিক প্রকৃতিবাদ বা বায়োলজিক্যাল ন্যাচারালিজম। 3. যান্ত্রিক প্রকৃতিবাদ বা মেকানিক্যাল ন্যাচারালিজম। 4. মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ বা
সাইকোলজিক্যাল ন্যাচারালিজম। 5 কল্পনাপ্রবণ প্রকৃতিবাদ বা রোমান্টিক ন্যাচারালিজম। তো এখানে এই যে কটা শ্রেণীবিভাগ আলোচনা করলাম, তো প্রত্যেকটা শ্রেণীবিভাগ পরপর আলোচনা করব। 1 জড় প্রকৃতিবাদ বা ফিজিক্যাল ন্যাচারালিজম। মানুষের জীবন অন্যান্য জড়বস্তুর মতো প্রাকৃতিক নিয়মে পরিচালিত হয়। যেহেতু মানব জীবন প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই জন্য মানুষের সব কিছু প্রাকৃতিক নিয়মে চলা উচিত। প্রকৃতির নিয়ম ভালোভাবে মেনে চলার জন্যই শিক্ষার প্রয়োজন। 2 জৈবিক প্রকৃতিবাদ বা বায়োলজিক্যাল ন্যাচারালিজম। ক্রমবিবর্তনের ফলে ইতর প্রাণী থেকে মানুষের সৃষ্টি হয়েছে। ইতর প্রাণীর মতোই তার মধ্যে প্রবৃত্তি, আবেগ বর্তমান। শিক্ষার মধ্য দিয়ে তার এই জান্তব স্বভাবের উদ্গতি সাধন কর্তব্য। বিশ্বে অস্তিত্ব রক্ষার সংগ্রামের জন্য তাকে প্রস্তুত করাই হবে শিক্ষার লক্ষ্য। 3 যান্ত্রিক প্রকৃতিবাদ বা মেকানিক্যাল ন্যাচারালিজম। মানুষ একটি যন্ত্রমাত্র, প্রকৃতির নিয়মে এই যন্ত্রটি কাজ করে। তার আত্মা বলে কিছু নেই। মন হলো একটি জড় বস্তু। মানুষকে উপযুক্ত সক্ষম যন্ত্র করে গড়ে তোলার জন্যই শিক্ষার প্রয়োজন। 4 মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ বা সাইকোলজিক্যাল ন্যাচারালিজম। মানুষের মধ্যে কতকগুলি মানসিক শক্তি, সামর্থ্য, আগ্রহ, প্রবণতা রয়েছে। সেগুলিকে অবদমিত না করে যথাযথ বিকাশ করাই হবে শিক্ষার উদ্দেশ্য, এবং ব্যক্তি বৈষম্যের কথা মনে রেখে পাঠ্যক্রম তৈরি করতে হবে। প্রকৃতিবাদ থেকেই মনস্তত্ত্বের আচরণবাদ বা বিহেভিয়ারিজমের জন্ম হয়েছে। 5 কল্পনাপ্রবণ প্রকৃতিবাদ বা রোমান্টিক ন্যাচারালিজম। বিশিষ্ট দার্শনিক রুশোর প্রকৃতিবাদ কল্পনাপ্রবণ প্রকৃতিবাদ নামে পরিচিত। এই মতবাদ মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ ও জৈবিক প্রকৃতিবাদের সমন্বয়। শিশু স্বভাবতই সরল ও প্রবৃত্ত। জটিল সমাজের চাপে তার মন যাতে কলুষিত না হয়, সেদিকে লক্ষ্য রাখাই হবে শিক্ষার লক্ষ্য। তাকে উপযুক্ত প্রকৃতির মধ্যে রেখে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে তার স্বাভাবিক মানসিক শক্তির যথাযথ বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আসছে শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব। শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব। প্রকৃতিবাদী শিক্ষা দর্শন শিক্ষাক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করেছে। শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের অবদান নিম্নে সংক্ষিপ্তভাবে বর্ণিত হলো। 1 নাম্বার পয়েন্ট সবার প্রথম আসছে শিক্ষার লক্ষ্য। পরিষ্কারভাবে প্রকৃতিবাদ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কোনো নির্দেশ না দিলেও বিভিন্ন প্রকৃতিবাদী দার্শনিকের মতামত বিশ্লেষণ করলে শিক্ষার কয়েকটি লক্ষ্য পাওয়া যায়। এক বলছি এখানে 1 নাম্বার পয়েন্টের মধ্যে এগুলো সাব পয়েন্ট চলছে। একটা হলো আত্মসংরক্ষণ বা সেলফ প্রিজারভেশন। জীবনের মূল নীতি হলো আত্মসংরক্ষণ। জীবন সংগ্রামে যে জয়ী হয় সেই শুধু বেঁচে থাকে। সুতরাং অস্তিত্ব রক্ষার জন্য শিশুকে জীবন সংগ্রামের উপযুক্ত গড়ে তোলাই হবে শিক্ষার কাজ। খ আত্মবিকাশ বা সেলফ এক্সপ্রেশন। ব্যক্তি জীবনের পরিপূর্ণ বিকাশই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য। শিশু নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন বিকাশ লাভ করে। সমাজের কোনো প্রভাব তার উপর থাকবে না। গ বর্তমান ও ভবিষ্যৎ সুখলাভ। বর্তমানের শিক্ষা শিশুর কাছে প্রীতিপ্রদ হবে এবং শিক্ষালাভ করে ভবিষ্যতে শিশু যাতে সুখের অধিকারী হতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ঘ অভ্যাস সৃষ্টি। মানুষকে যথোপযুক্ত সুদক্ষ কার্যকর একটি যন্ত্র হিসাবে তৈরি করতে হবে। এর জন্য আধুনিক জগতের উপযুক্ত কতকগুলি অভ্যাস শিশুর মধ্যে সৃষ্টি করে দিতে হবে। পরের পয়েন্ট হচ্ছে প্রবৃত্তির উদ্গতি সাধন। সুখ অথবা দুঃখ আমাদের কাজের পরিণাম। প্রকৃতপক্ষে প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে মানুষ যে কাজ করে তাই তাকে সুখ অথবা দুঃখ প্রদান করে। সুতরাং শিশু যাতে উত্তরকালে সুখী হয় তার জন্য প্রবৃত্তির উদ্গতি সাধনই হবে শিক্ষার লক্ষ্য। এটা গেল 1 নাম্বার পয়েন্ট, মানে 1 নাম্বার পয়েন্টে যে শিক্ষার লক্ষ্যগুলো গেল। 1 নাম্বার পয়েন্টে শিক্ষার লক্ষ্য। এরপর হচ্ছে 2 নাম্বার যে পয়েন্টটা আছে পাঠ্যক্রম। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পাঠ্যক্রম। প্রকৃতিবাদী দার্শনিকগণ শিক্ষার জন্য কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম স্থির করার পক্ষপাতী নন।
প্রত্যেক শিশুরই একান্ত নিজস্ব দাবি আছে এবং তার নিজের জন্য অভিজ্ঞতা নির্বাচনের বিষয় বা পাঠ্যক্রম নির্ধারণ করার ক্ষমতা আছে। এই তাদের বিশ্বাস। শিশু বা শিক্ষার্থী তার নিজের প্রকৃতি ও চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারণ করবে। প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে সে বিশ্ব প্রকৃতি বা ফিজিক্যাল নেচার থেকে শিক্ষা গ্রহণ করবে। এই মতবাদে বিশ্বাসী দার্শনিকগণ তাই শিক্ষাক্ষেত্রে প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলির গুরুত্ব স্বীকার করেছেন। তাঁরা বলেছেন প্রথাগত শিক্ষায় প্রকৃতি পরিচয় বা নেচার স্টাডি, কৃষিবিজ্ঞান বা এগ্রিকালচার, উদ্যানবিদ্যা বা গার্ডেনিং ইত্যাদি বিষয় সংক্রান্ত অভিজ্ঞতা অর্জনে শিক্ষার্থীকে সহায়তা করতে হবে। পাঠ্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রকৃতিবাদী দার্শনিকদের আলোচনা থেকে একথাই স্পষ্ট হয় যে তাঁরা পাঠ্যক্রম নির্বাচনের ব্যাপারে শিশুকে অবাধ স্বাধীনতা দানের কথাই বলেছেন। বয়স্কদের দ্বারা নির্ধারিত কোনো ধরাবাঁধা পাঠ্যক্রম বা প্রথাগত কতকগুলি পাঠ্য বিষয়ের গণ্ডির মধ্যে শিক্ষার্থীদের আবদ্ধ রাখলে চলবে না। 3 নম্বর পয়েন্ট, শিক্ষা পদ্ধতি। রুশো শিশুর শিক্ষা পদ্ধতি সম্পর্কে বলেছেন, গিভ ইউর স্কলার নো ভার্বাল লেসন, হি শুড বি টট বাই এক্সপিরিয়েন্স। অর্থাৎ শিশুকে কোনো মৌখিক শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই, সে তার অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। তার কাজে তাকে স্বাধীনতা দিতে হবে, সে হাতে কলমে নিজে কাজ করে শিখবে, বাইরে থেকে কিছু শেখানোর প্রয়োজন নেই। শিশুরা বিজ্ঞান শিখবে পরীক্ষাগারে, জ্যামিতি শিখবে খেলার মাঠ ও অন্যান্য জরিপ করে, ভূগোল শিখবে পর্যটনের মাধ্যমে, সমাজের আইন কানুন শিখবে বিদ্যালয়ে স্বায়ত্তশাসনের মধ্য দিয়ে। শিশুর সক্রিয়তাকে মর্যাদা দিতে হবে, তারা যা কিছু শিখবে সবই ক্রীড়ার ছলে। শিক্ষা হবে সহশিক্ষামূলক, ছেলে মেয়ে একই সঙ্গে শিখবে। তাদের পৃথকভাবে শিক্ষার ব্যবস্থা করলে পরস্পরের মধ্যে অস্বাভাবিক মনোভাবের সৃষ্টি হতে পারে। 4 নম্বর পয়েন্ট, শিক্ষকের কর্তব্য। শিক্ষকের দায়িত্ব সম্পর্কে প্রকৃতিবাদীরা বলেছেন, শিক্ষকের ভূমিকা হবে দর্শকের। তিনি কেবল শিশুর বৃদ্ধির দিকে লক্ষ্য রাখবেন, শিশুর আগ্রহ চাহিদা অনুযায়ী তাকে পছন্দমতো কাজের স্বাধীনতা দেবেন। তিনি তার কোনো কাজে বাধা আরোপ করবেন না, তিনি থাকবেন অন্তরালে। তিনি শুধু তার স্বাভাবিক বিকাশের জন্য একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করবেন। আদর্শ চরিত্র গঠন সম্পর্কে তাকে কোনো উপদেশ করবেন না বা উপদেশ দান করবেন না। পূর্ণবয়স্ক মানুষ হওয়ার আগে সে একটি পবিত্র শিশু, একথা মনে রেখে শিক্ষক কাজ করবেন। রুশো এ সম্পর্কে বলেছেন, নেচার উড হ্যাভ দেম চিলড্রেন বিফোর দে আর ম্যান। 5 নম্বর পয়েন্ট, শৃঙ্খলা। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা স্থাপনের ব্যাপারে প্রকৃতিবাদী দার্শনিকগণ বিশেষভাবে মুক্ত শৃঙ্খলা বা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাকে সমর্থন করেছেন। তাঁরা মনে করেন অবদমন বা শাস্তির মাধ্যমে যে শৃঙ্খলা স্থাপিত হয় তা শিক্ষার্থীদের মনোপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ধরনের শৃঙ্খলা প্রকৃত শৃঙ্খলা নয় এবং শৃঙ্খলাবোধ নয়। এ প্রসঙ্গে প্রকৃতিবাদীগণ তাঁদের শিশুকে অবাধ স্বাধীনতা দেওয়ার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক নীতির প্রস্তাব করেছেন, যাকে বলা হয় কৃতকর্মের স্বাভাবিক কলের ভিত্তিতে শৃঙ্খলা। এই নীতির মূল কথা হলো, শিশু তার স্বাভাবিক প্রবণতার দরুন যে কর্ম সম্পাদন করে তার ফলাফলের বিচারেই সে পরবর্তীকালে তার নিজের আচরণকে নিয়ন্ত্রণ করবে। এভাবে কর্মফলের মাধ্যমে শিক্ষার্থীকে নিজের আচরণ নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেওয়া হবে শৃঙ্খলা স্থাপনের প্রধান উপায়। সবার শেষে আসছে উপসংহার। একথা বললে বেশি হবে না যে আধুনিক শিক্ষা পদ্ধতিতে যেসব পরিবর্তন এসেছে তা প্রকৃতিবাদী দর্শনের অবদান। শিক্ষাক্ষেত্রে মনস্তাত্ত্বিক ধারা এসেছে প্রকৃতিবাদীদের কাছ থেকে। তাঁদের মতে শিশু নিজস্ব আগ্রহ, পছন্দ, সামর্থ্যের শিক্ষার বিচার্য বিষয়। সেখানে শিক্ষকের প্রভুত্ব, কৃত্রিম বিদ্যালয় পরিবেশ, নির্দিষ্ট পাঠ্যক্রমের বোঝা অথবা গতানুগতিক শিক্ষা পদ্ধতি প্রভৃতির কোনো স্থান নেই। তো এই ছিল তোমাদের প্রকৃতিবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা, মানে প্রকৃতিবাদের ধারণা, প্রকৃতিবাদের শ্রেণীবিভাগ, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের ভূমিকা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।